আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। যারা আমার সাথে যুক্ত হয়েছেন, কেমন আছেন, কোথায় থেকে দেখছেন, আমাকে শুনতে পাচ্ছেন কিনা, লেখা দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্টে জানাবেন। এই আলোচনার বিষয় বা বিষয়বস্তু সেটি হচ্ছে প্রশ্নের সমাধান। এই প্রশ্নের সমাধানে আমরা প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি এটা ৩৬ নম্বর প্রশ্ন, অর্থাৎ আমরা গতদিন যে প্রশ্ন আলোচনা করেছিলাম সেই প্রশ্নের ৩৫টি কোশ্চেন আমরা দেখেছিলাম। আজকে আমাদের সেই ৩৬ নম্বর প্রশ্ন। ৩৬ নম্বর প্রশ্নটিতে দেখেন কি আছে, আপনারা দ্রুত একটু কমেন্ট করবেন, ঠিক আছে? এটার উত্তর কোনটা হবে? চর্যাপদ মূলত, ঠিক আছে? চর্যাপদ মূলত কি? আপনারা একটু উত্তর করবেন, চর্যাপদ মূলত কি? চর্যাপদ মূলত কি? এখানে অপশনগুলো দেখেন দেওয়া আছে। গানের সংকলন, গানের সংকলন আছে, কবিতার সংকলন আছে, প্রবন্ধের সংকলন আছে, রূপকথা উপকথা আছে। উত্তর কোনটা হবে? সালাউদ্দিন বলেন উত্তর কোনটা হবে? আহ, আহ, অন্তরা অন্তরের অন্তরালে কথা। আচ্ছা, অন্তরালে কথা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। পলি খাতুন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর অনেকে সালাম দিয়েছেন। আমি রানা আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। সঞ্জানা সানজি লিখেছেন শেয়ার ডান, ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তাসির উদ্দিন লিখেছে, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আহ, আস আসরাবিন আভা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। জাসিয়া আক্তার মেঘলা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। সানজিদা পুতুল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি সালাম নিয়ে নিয়েছি, আপনারা একটু উত্তর করবেন, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর করেছেন। সালাউদ্দিন লিখেছেন গানের সংকলন। জান্নাতুল মাওয়া লিখেছেন ক। আচ্ছা, সবাই ক লিখেছেন। অনেকে লিখেছেন, অনেকে লিখছেন, একজন খ লিখেছেন। এস এম রীতি লিখেছেন খ। আচ্ছা, দেখেন এই জায়গাতে লক্ষ্য করেন, এই চর্যাপদ গানের সংকলন আমি বলেছিলাম আপনাদেরকে যখন পড়াই, তখন আমি বলেছিলাম চর্যাপদ মূলত হচ্ছে বৌদ্ধ সহজিয়া যে পন্থী আছে, সেই সহজিয়া পন্থী কি সাধন ভোজনের সঙ্গীত, সাধন ভোজন নির্বাণ লাভ, ঠিক আছে? এর একটা ধর্মীয় গুরুত্ব আছে, আবার এটা কি সঙ্গীতের মতো, কবিতার মতো, ঠিক আছে? এই জন্য আপনাদেরকে আমি একটা সিকোয়েন্স দিয়েছিলাম, বলেছিলাম আপনি আগে দেখবেন সঙ্গীত আছে কিনা, সঙ্গীত সংকলন আছে কিনা। সঙ্গীত সংকলন যদি না পান তাহলে আপনি কি করবেন, আপনি দেখবেন কবিতা সংকলন আছে কিনা, বা কবিতা সংকলন, কবিতার সংকলন বা কাব্য সংকলন, ঠিক আছে, আছে কিনা, আছে কিনা। আপনি যদি সঙ্গীত সংকলন পান তাহলে এটা উত্তর করবেন, এটা যদি আপনি না পান তাহলে আপনি এটা উত্তর করবেন, অর্থাৎ উত্তর হবে ক। ৩৬ নম্বর প্রশ্নের উত্তরটা হয়ে যাবে ক। আচ্ছা, যারা যুক্ত হয়েছেন ক্লাসটি অবশ্যই শেয়ার করবেন। এরপরে আসেন পরের যে প্রশ্নটা, ৩৭ নম্বর প্রশ্ন বলছে চর্যা গীতি আবিষ্কার করেন কে? দেখেন বলছে চর্যা গীতি আবিষ্কার করেন কে? কে আবিষ্কার করেন? দীনেশ চন্দ্র সেন, মহাকবি বাল্মীকি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, হরপ্রসাদ শাস্ত্রী। দেখেন তো কে আবিষ্কার করেন? দীনেশচন্দ্র সেন আবিষ্কার করেন না, দীনেশচন্দ্র সেন আবিষ্কার করেন না। মহাকবি বাল্মীকি, বাল্মীকি আবিষ্কার করবে কই থেকে? বাল্মীকি তো ওই প্রাচ্য মধ্যযুগের ব্যক্তি, ঠিক আছে? মধ্যযুগের ব্যক্তি। তিনি রামায়ণ লিখেছিলেন, ঠিক আছে? তো এই ব্যক্তি তো বাল্মীকি, তিনি তো চর্যাপদ আবিষ্কার করার কথা না, কারণ এটা আধুনিক যুগে ১৯০৭ সালে আবিষ্কার হয়েছে। সুতরাং এখানে বাল্মীকিও হবে না। তাহলে হবে কি দেখেন, মোহাম্মদ শহীদুল্লাহ? না, মোহাম্মদ শহীদুল্লাহ হবে না, তিনিও আধুনিক যুগের মানুষ। সরি, তিনি আধুনিক যুগের মানুষ, তিনি তো আবিষ্কার করেননি, ঠিক আছে? তিনি চর্যার পাঠ উদ্ধার করেন এবং এটার যে ধর্মতত্ত্ব আছে, ধর্মকথা আছে, সেগুলো নিয়ে তিনি আলোচনা করেন। তাহলে কে থাকছে? হরপ্রসাদ শাস্ত্রী। ১৯০৭ সালে তিনি চর্যার আবিষ্কার করেন, ঠিক আছে? তাহলে উত্তর ঘ। আমি এখানে উত্তর ঘ নিচ্ছি। এরপরে আসেন ৩৮ নম্বর প্রশ্ন, বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি? দেখেন তো চর্যাপদের ভাষা কি? ব্রজবুলি, জগা খিচুড়ি, সন্ধ্যা ভাষা, বঙ্গ কামরূপী। কোনটা হবে বলেন? ৩৭ ঘ লিখেছেন, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। অনেকে উত্তর করেছেন, অনেকে উত্তর করেছেন, ধন্যবাদ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন ১১৬ জন আমি দেখতে পাচ্ছি। ১১৬ জন, প্রত্যেকে যদি একটা করে শেয়ার করে দেন ১১৬টা শেয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপনাদের কাছ থেকে আমি এই প্রত্যাশাটুকু করতেই পারি। ওকে, অবশ্যই অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন। আপনাদের শেয়ার আমি প্রত্যাশা করছি, ঠিক আছে? আচ্ছা, এবার আসলে লক্ষ্য করেন, একটু দেখবেন, বলছে ৩৮ নম্বর বলছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতের চর্যাপদের ভাষা কি? দেখেন চর্যাপদের ভাষা নিয়ে অনেকে কথা বলেছেন, চর্যাপদের ভাষা নিয়ে অনেকে কথা বলেছেন। প্রথমে যিনি কথা বলেন তিনি হচ্ছেন ১৯২০ সালে বিজয়চন্দ্র মজুমদার। বিজয়চন্দ্র মজুমদার, এই বিজয়চন্দ্র মজুমদার হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, হিস্ট্রি অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এই গ্রন্থটিতে তিনি প্রথম চর্যার ভাষা নিয়ে কথা বলেন। এবং ভাষা নিয়ে কথা বলতে গিয়ে তিনি চর্যার আসলে ভাষার কিছু আগামাথা বোঝেন না। তিনি বলেন কি চর্যার ভাষা হচ্ছে জগা খিচুড়ি, অর্থাৎ খিচুড়ি সমষ্টি ভাষা।
এই কথা বলেছেন কে? বিজয়চন্দ্র মজুমদার। হরপ্রসাদ শাস্ত্রী এটার ভাষা দেখে বলেছেন এটা কি? এটা হচ্ছে সান্ধ্য ভাষা, সন্ধ্যা ভাষা, আলো আধারী ভাষা বা কুহেলিকা। ঠিক আছে, এরপরে যিনি এসেছেন তারপরে দেখা যাচ্ছে এটা ভাষা নিয়ে কথা বলেছেন কে? চর্যার ভাষা নিয়ে ডক্টর শহীদুল্লাহ যখন আলোচনা করেন তিনি বলেন যে আসলে চর্যার ভাষা বাংলা ভাষা বলা এটা বেশ কষ্টসাধ্য। এটাকে আসলে বাংলা ভাষা মানে কি বলবো, এটাকে তিনি বঙ্গ কামরূপী বলেছেন বা প্রাচীন বাংলা বলেছেন। ঠিক আছে, বা কবিদের ভাষা বলেছেন, যেখানে অনেক কবি কেউ লিখেছে বঙ্গ কামরূপীতে লিখেছে, কেউ লিখেছে আপনার ওই যে উড়িয়া ভাষাতে লিখেছে, কেউ লিখেছে মৈথিলি ভাষাতে। ঠিক আছে, 6জন কবি, ডক্টর শহীদুল্লাহ 6জন কবিকে দেখান যে যারা বাংলা ভাষায় চর্যা লিখেননি। ঠিক আছে, এই জন্য তিনি কবিদের ভাষাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। যাই হোক, সেটা ভিন্ন আলাপ। এখন তাহলে আসেন, চর্যাপদ শহীদুল্লাহর মতে এটি হচ্ছে বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। আর চর্যাপদের সঠিক ভাষাতাত্ত্বিক ভাষাতাত্ত্বিক গবেষণা করে প্রমাণ করেন যে চর্যাপদ বাংলা, সেটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায় 1926 সালে তার ওডিবিএল গ্রন্থে। এবং তিনি বলেন চর্যার ভাষায় প্রাচীন পশ্চিমবঙ্গের প্রাচীন কথ্য ভাষার প্রভাব রয়েছে। ঠিক আছে, আমি এগুলো সব ক্লাসে আপনাদেরকে পড়িয়েছিলাম। ওকে, তাহলে দেখেন, লক্ষ্য করেন, শাহাদাত রাকিব, ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটি শেয়ার করবেন। হ্যাঁ, শাহাদাত রাকিব ভাই ক্লাসটি শেয়ার করবেন। এরপরে দেখেন বলছি কি 38 নম্বরে বলেছি কি, তাহলে এটার উত্তর কি হবে? বঙ্গ কামরূপী। তাহলে ঘ উত্তর আমরা নিচ্ছি ঘ। আপনারা অনেকে উত্তর গ করেছেন, উত্তর গ হবে কেন? এটা শহীদুল্লাহর মতে, শহীদুল্লাহ আর হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সন্ধ্যা ভাষা। শহীদুল্লাহর মতে এটা হচ্ছে কি? বঙ্গ কামরূপী, বঙ্গ কামরূপী বা প্রাচীন বাংলা। ঠিক আছে, বঙ্গ কামরূপী, শহীদুল্লাহর মতে এটা বঙ্গ কামরূপী। এরপরে আসেন, লক্ষ্য করেন পরের যে কোশ্চেনটা আছে 39 নম্বর কোশ্চেন, বলছে চর্যায় যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন? দেখেন তো, আমি এই 36 নম্বর প্রশ্নটার সমাধান করতে গিয়ে আমি এই কথাটা আপনাকে বলেছি যে চর্যা যে বাংলার, তার ভাষাতাত্ত্বিক গবেষণালব্ধ বা ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য দিয়ে প্রমাণ করেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার ওডিবিএল গ্রন্থে। ঠিক আছে, তাহলে এইটা উত্তর কি হবে? এটা উত্তর হবে ঘ, উত্তর হবে ঘ, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঠিক আছে, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তাহলে এরপরের যে প্রশ্নটা আছে দেখেন, পরের প্রশ্নটা দেখেন, আপনারা এই 39 নম্বর প্রশ্নের উত্তর অনেকে করেননি। ঠিক আছে, কি এটার উত্তর অনেকে করেননি, হয়তো আপনাদের কাছে এটা কঠিন বা দুর্বোধ্য মনে হয়েছে। আচ্ছা, যাই হোক, পরের প্রশ্নটাতে আমরা চলে যাই। 40 নম্বর প্রশ্ন বলছে কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? উত্তর করবেন, কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়? পাল, সেন, মোগল, তুর্কি, কাদের সময়? বলবেন, একটু বলবেন কাদের সময়, কাদের সময়ে চর্যাপদ রচিত হয়, কাদের সময়, কোন রাজবংশের সময়? বলেন। বলেন কোনটা হবে? হ্যাঁ, অনেকে উত্তর করছেন। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি অনেকে উত্তর করছেন। হিজাব কুইন লিখেছেন ক, নাজমা খাতুন লিখেছেন ক, তারপরে হাবিবা আক্তার লিখেছেন পাল, নীল আকাশের তারা ক, পাল পাল পাল, হ্যাঁ অনেকে উত্তর করেছেন পাল, ধন্যবাদ। হ্যাঁ, এটা পাল বংশের সময় এটা রচিত হয়েছে। ঠিক আছে, পাল বংশের সময় এটা রচিত হয়েছে, তাহলে উত্তর হবে আমাদের ক, ক নম্বর উত্তর হবে পাল বংশের, মানে পাল রাজাদের সময়, পাল বংশের সময়। ঠিক আছে, কারণ পালদের সময়েই এই বিহার, ঠিক আছে, বিহার, মঠ, এই সবগুলো আর কি এই পালদের সময় আর কি তৈরি। যেমন ধর্মপালের সময় আপনার এই বৌদ্ধ বিহার, সম্পুর বৌদ্ধ বিহার, এটা হচ্ছে নওগাঁয় আর কি এটা গঠিত হয়েছিল, এটা দেবপালের সময়। হ্যাঁ, এরপর আচ্ছা, এরপরে দেখেন, লক্ষ্য করেন, যেটা বলছি এই সম্পুর যে বিহার, যেটা বলছি নওগাঁয় অবস্থিত, এইটার আচার্য ছিলেন একজন ব্যক্তি, তিনি হচ্ছেন কানহপা বা কৃষ্ণপা। এই সম্পুর বিহারের কিন্তু আচার্য ছিলেন। ঠিক আছে, কানহপা। ওকে, তাহলে দেখেন যেটা বলছি, লক্ষ্য করেন, তাহলে কোন আমলে? পাল রাজাদের সময়। পরের প্রশ্নটা দিকে আমরা চলে যাই। বলছি বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কত? এর রচনাকাল কত? রচনাকাল কত দেখেন তো, রচনাকাল কত হবে? রচনাকাল কত দেখেন, ডক্টর শহীদুল্লাহ বলেছেন, শহীদুল্লাহর মতে 650 থেকে 1200।
650 থেকে কত? 650 থেকে 1200। 650 থেকে 1200। 650 মানে এটা হচ্ছে সপ্তম থেকে দ্বাদশ, দ্বাদশ, ঠিক আছে, দ্বাদশ শতক, দ্বাদশ শতক শহীদুল্লাহর মতে। আমি যদি সুনীতি কুমারের মতটা দেখি, সুনীতি সুন্দর মানে সুন্দর নীতি আর কি। হ্যাঁ, আচ্ছা, 950 থেকে এটা ছিল 1200, 950 থেকে এটা 1200, অর্থাৎ এটাকে যদি আমি বলি দশম শতক থেকে, দশম শতক থেকে এটা হচ্ছে দ্বাদশ শতক, দ্বাদশ শতক, দ্বাদশ শতক, ঠিক আছে, দ্বাদশ শতক। এরপরে যদি আমি দেখি আপনার সুকুমার সেন, সুকুমার সেনের মতে এটা হচ্ছে 900 থেকে 1350, অর্থাৎ এইটাকে আমি বলতে পারি কি, এইটাকে আমি বলতে পারি নবম শতক থেকে, নবম শতক থেকে এটা হচ্ছে চতুর্দশ, 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 চতুর্দশ শতক, চতুর্দশ, চতুর্দশ শতক, ঠিক আছে, নবম শতক থেকে চতুর্দশ শতক, এটা হচ্ছে সুকুমার সেনের মতে। এখন আপনি দেখেন তো এই জায়গাতে একটু আপনি কম্পেয়ার করেন, তুলনা করেন, তুলনা করে আপনি বলেন যে এইখানে উত্তর কোনটা হবে। এগুলোর মধ্যে আপনি একটু পার্থক্য দেখেন, দেখে আপনি বলেন যে উত্তর কোনটা হবে। বা আমি যদি কার কথা বলি, আপনার দীনেশচন্দ্র সেন, দীনেশচন্দ্র সেনের মতে আবার 800 থেকে 1200, অর্থাৎ অষ্টম থেকে দ্বাদশ শতক। দীনেশচন্দ্র সেনের মতে এটা দীনেশচন্দ্র, দীনেশচন্দ্র, দীনেশচন্দ্রের মতে এটা দেখেন, দীনেশচন্দ্রের মতে হচ্ছে এটা অষ্টম থেকে 12 শতক এর মধ্যে রচিত। এবার আপনি দেখেন এই জায়গাতে মেলান, ক নম্বরে আছে কি সপ্তম থেকে দ্বাদশ, এটা হচ্ছে শহীদুল্লাহর মত, ডক্টর শহীদুল্লাহর মত হচ্ছে এটা। কিন্তু অষ্টম থেকে চতুর্দশ দেখেন এটা নেই, অষ্টম থেকে চতুর্দশ হচ্ছে না দীনেশচন্দ্র সেনের মতে, অষ্টম থেকে 12 শতক। আবার দেখেন নবম থেকে চতুর্দশ শতাব্দী, দেখেন নবম শতক কোথায় আছে, নবম শতক দেখেন এই যে নবম শতক থেকে চতুর্দশ, নবম থেকে চতুর্দশ, এইটা আবার এটা কার মত, এটা হচ্ছে আমরা ইয়ের মত বলতে পারি সুকুমার সেন, সুকুমার, সুকুমার, ঠিক আছে, সুকুমার সেন। আর দেখেন দশম থেকে চতুর্দশ শতাব্দী এরকম কোনো কিছু নাই। তাহলে এখন কথা হলো দেখেন এই জায়গাতে কিন্তু উত্তর দুইটা পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন যদি বলতো যে সুকুমার সেনের মতে কোনটা, তাহলে উত্তর গ হতো, আর যদি বলে শহীদুল্লাহর মতে কোনটা, উত্তর হবে ক। তবে বাংলায় যে প্রশ্নগুলো হয় সেই প্রশ্নগুলো মূলত দুইজন ব্যক্তিকে এই জায়গাতে মানে প্রায়োরিটি দেওয়া হয়, একটা হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর একটা শহীদুল্লাহ, শহীদুল্লাহর মতকে আর সুনীতি কুমারের মতকে বেশি মানে প্রাধান্য দেওয়া হয়, গ্রহণযোগ্যতা। আর আরেকটা জায়গায় দেখেন এটা হচ্ছে চর্যাপদের রচনাকাল, আর পদ সংখ্যার দিক থেকে আবার শহীদুল্লাহ এবং সুকুমার, শহীদুল্লাহ সুকুমার এই দুটো মতকে আবার প্রাধান্য দেওয়া হচ্ছে সেখানে। তো ব্যাপার হচ্ছে আমরা অধিক মানে যুক্তিযুক্ত, আচ্ছা সবার মতে ভরাট দিয়ে আসবো একজনের, রাইট রাইট, সাবরিনা মমতাজ বলেছেন যে সবার মতেই ভরাট করে দিয়ে আসবো, একজনেরটা দিলে আরেকজন রাগ করবে। হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক। হ্যাঁ আমি দ্বাদশ বলেছি, সরি দ্বাদশ না রে, এটা দ্বাদশ হবে, দ্বাদশ, দ্বাদশ, ঠিক আছে, সরি 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 সরি, উচ্চারণটা দ্বাদশ হবে, দ্বাদশ, হ্যাঁ এটা দ্বাদশ হবে উচ্চারণ, দ্বাদশ, আমি দ্বাদশ বলে ফেলেছি, সরি, এটা হবে দ্বাদশ, দ্বাদশ, উচ্চারণটা হবে দ্বাদশ, দ্বাদশ হবে। ধন্যবাদ। তাহলে এই জায়গাতে সবাইকে খুশি করা যাবে না, আমাদেরকে প্রশ্নকর্তাকে খুশি করতে হবে। তো এই জায়গাতে আমরা শহীদুল্লাহ সুনীতি কুমারকেই বেশি আর কি গ্রহণযোগ্যতার মধ্যে রাখবো, সেদিক থেকে আমরা উত্তর হিসেবে কটাকে কাউন্ট করতে পারি, অর্থাৎ এই জায়গাতে আমরা উত্তরটা নিব ক, ঠিক আছে, উত্তরটা কটাকে নিব। আচ্ছা এরপরে আসেন পরের প্রশ্ন, বলছে 42 নম্বর, বলেছে কি বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা। দেখেন বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন কোনটা, চর্যাপদ। এই চর্যাপদের প্রাপ্ত পদ সংখ্যা মানে কতটা পদ পাওয়া গেছে, ঠিক আছে। আচ্ছা এত কনফিউজ প্রশ্ন না করাই ভালো, হ্যাঁ না করাই ভালো, কিন্তু করে তো, এখন কি করবেন বলেন। আচ্ছা এখন দেখেন এই জায়গাতে লক্ষ্য করেন যে কয়টি পদ পাওয়া গেছে, কয়টি পদ পাওয়া গেছে, পদ পাওয়া যায়নি কয়টা, পাওয়া যায়নি হচ্ছে আপনার 23-এর অর্ধেক, মানে 23.5, মানে 23-এর অর্ধেক পাওয়া গেছে, 23-এর অর্ধেক পাওয়া গেছে, মানে 6 চরণ পাওয়া যায়। আর আপনার
বাকি 4 চরণ পাওয়া যায় না, এই 4 চরণ আর কি পাওয়া যায় না, ঠিক আছে। 24 নম্বর, এই 23 নম্বর চর্যাটা হচ্ছে ভুসুকু পার, ভুসুকু, ঠিক আছে, যিনি দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখেছেন। আর 24 নম্বরটা হচ্ছে কানহোপা, এই কানহোপা এই 24 নম্বরটা পাওয়া যায় না। তারপর 25 নম্বর যেটা, এটা হচ্ছে তন্ত্রিপা, তন্ত্রিপা, এই তন্ত্রিপা একটা চর্যাই লিখেছিল, একটা পদই লিখেছিল, সেটা 25 নম্বর, সেটাও পাওয়া যায় না। এরপরে যেটা, সেটা হচ্ছে 48 নম্বর চর্যা, যাকে অনুমান করা হয় নারী হিসেবে, তিনি হচ্ছেন কুক্কুরি। এই কুক্কুরি পা এর কোন এই 48 নম্বরটা পাওয়া যায় না, তাহলে পাওয়া যাচ্ছে না 3টা। আর এইদিকে কয়টা, আধা, মানে অর্ধেক, অর্ধেক পাওয়া যাচ্ছে না, অর্থাৎ 3.5টা পাওয়া যাচ্ছে না। এখন 51 থেকে আপনি 3.5টা যদি বাদ দেন, এই 3.5টা যদি বাদ দেন, তাহলে আপনি পাবেন 46.5টা। তাহলে উত্তর এখানে 46.5, অর্থাৎ খ। উত্তর কি? উত্তর হচ্ছে খ, উত্তর খ, ঠিক আছে। দেখেন আমি আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি, এই ইনফরমেশন গুলো আপনাদের পরীক্ষায় আসে, সুতরাং আপনারা এটাকে অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন পরের যে প্রশ্নটা আছে 43-এ আমরা একটু যাই, লক্ষ্য করেন। 43-এ বলা হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদ যে গ্রন্থ প্রকাশ করেছিলেন তার নাম কি? দেখেন চর্যা পদাবলী, চর্যা গীতিকা, চর্য বিনিশ্চয়, এই সবগুলোই চর্যার নাম, ঠিক আছে। চর্যা পদাবলী বলতে চর্যাপদকে বোঝায়, তারপর চর্যা গীতিকা বলতেও চর্যাকে বোঝায়, আবার চর্য বিনিশ্চয় বলতে এটাও বোঝায়। কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী যেই নামে প্রকাশ করেন সেটা হচ্ছে 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, এই নামে প্রকাশ করে। আচ্ছা দেখেন, এই যে পুরাণ, এই পুরাণ বানানটা এইরকম হবে, ঠিক আছে, এইরকম হবে পুরাণ, মানে এই বানানে আর কি এটা প্রকাশিত হয়। পুরাণ মূর্ধন্য ছিল, পুরাণ বানানটা মূর্ধন্য ছিল। 1000 বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসেন 44 নম্বর। বলছে বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? প্রাচীনতম কবি, দেখেন তো, প্রাচীনতম কবি, প্রাচীন, প্রাচীনতম কবি, প্রাচীনতম কবি কে হবে বলেন? একটু দ্রুত উত্তর করবেন, প্রাচীনতম কবি কে হবেন, এখানে একটু দ্রুত উত্তর করবেন। আর আপনারা যারা আছেন অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন। বলেন কোনটা হবে? আচ্ছা, তাহলে এটা কোনটা হবে? বাংলা সাহিত্যের প্রাচীনতম কবি কে? প্রাচীনতম কবি কে বলেন? দেখেন, লক্ষ্য করেন। আচ্ছা দেখেন, আদি কবি, আদি কবি বা প্রথম কবি হচ্ছেন কে? লুইপা, কারণ তিনি 1 নং চর্যা লিখেছেন, 1 নং চর্যাটা তিনি লিখেছেন। আর 29 নম্বরটা লিখেছেন, 2টা পদ লিখেছেন। তারপরে লিখেছেন কে? প্রবীণ। শহীদুল্লাহর মতে প্রবীণ বা প্রাচীন, প্রবীণ মানে কি? প্রবীণ মানে হচ্ছে প্রাচীন, মানে বৃদ্ধ, যার বয়স অনেক বেশি, সেই হচ্ছে প্রবীণ। এই প্রবীণটাকে, এই প্রবীণটা আর কেউ না, এই প্রবীণটা হচ্ছে সবরপা। কোন পা? সবরপা, যিনি পদ রচনা করেছেন 2টা, 28 আর 50, ঠিক আছে। এই 28 নম্বর চর্যায় তার প্রেম গীতি ছিল, প্রেম 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 লীলা ছিল। তারপরে এখানে এটা ছিল গীতধর্মী ছিল, ঠিক আছে, গীতধর্মী প্রেম এগুলো ছিল, এগুলো ছিল। ওকে, তাহলে এই জায়গাতে কি হবে? এই জায়গাতে আমাদের উত্তর হবে সবরপা, সবরপা। আদি কবিকে, সরি, প্রাচীন কবি বা প্রবীণ কবিকে, প্রবীণ কবি হচ্ছে সবরপা। উত্তর ঘ, উত্তর হবে ঘ।
ঠিক আছে, আপনারা অনেকে বুঝতে পারেন নাই। প্রাচীনতম, প্রাচীনতম মানে কি অনেক পুরনো, পুরনো, ঠিক আছে, বয়োজ্যেষ্ঠ। ওকে, হ্যাঁ, বেশি পদ লিখেন কানহোপা, বেশি পদ লিখেন কানহোপা, রাইট। হ্যাঁ, এরপর আসেন 45 নম্বর প্রশ্ন, বলছে চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়? দেখেন একটু আগে বললাম যে একটা পদ অর্ধেক পাওয়া যায়, সে পদটা কোনটা? সে পদটা হচ্ছে 23 নম্বর ভুসুকুপা, অর্থাৎ এই 23 নম্বর পদটা অর্ধেক পাওয়া যায়। 23, সরি, ঘ, 23 নম্বর, ঠিক আছে, ঘ। আচ্ছা, তাহলে এই জায়গাতে আমরা 45 নম্বর উত্তরটা পেলাম ঘ। 46 নম্বরটা দেখেন, বলছে চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? চর্যাপদের বয়স আনুমানিক কত বছর? দেখেন, দেখেন প্রশ্নের সময় অনুযায়ী, ঠিক আছে, প্রশ্নের সময় অনুযায়ী এটা প্রায় 1000 বছর ছিল, 1000 বছর, ঠিক আছে, 1000 বছর। প্রশ্নের যে সময়, সেই সময় অনুযায়ী এটা 1000 বছর ছিল। ওকে, এরপরে আসেন 47 নম্বর প্রশ্ন, বলছে আলিয়ে কালিয়ে বাট টুনধেলা তা দেখি কানহ বিমনা ভইলা, কার লিখা? বলেন, এটা কার লিখা? কেমন হলো, বলেন কার লিখা? দেখেন তো এই জায়গাতে যে লিখেছে সে নিজেই বলছে কি, সে নিজেই বলছে যে আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা তা দেখি কানহ বিমনা ভইলা। যে লিখছে সেই বলছে যে কানহ কি হয়েছে, বিমলা হয়েছে। অর্থাৎ এই জায়গাতে উত্তরটা কোনটা হবে? উত্তর হবে ক, কানহপা। উত্তরটা হবে ক, কানহপা। এরপরে আসেন চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে? চর্যাপদ কোথায় থেকে আবিষ্কৃত হয়? কোথা থেকে আবিষ্কৃত হয় বলেন? আচ্ছা, এটার মানে কি? তাহলে কোথা থেকে চর্যাপদ আবিষ্কৃত হচ্ছে? আচ্ছা, দেখেন তাহলে এটা কোথায় থেকে? এটা আবিষ্কৃত হয়েছে আর কোথাও না, এটা হচ্ছে নেপালের রাজগ্রন্থাগার, রাজগ্রন্থশালা থেকে। আর বাঁকুড়া জেলার এক গৃহস্থ গোয়ালঘর থেকে প্রকাশ হয়, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। শ্রীকৃষ্ণ কীর্তন, ঠিক আছে, শ্রীকৃষ্ণ কীর্তন। হ্যাঁ, ওকে, লাগিয়ে দেন। শ্রীকৃষ্ণ কীর্তনটা আর কি বাঁকুড়া জেলার এক গৃহস্থের গোয়ালঘর থেকে আবিষ্কৃত হয়। যাই হোক, আপনারা বলছেন যে আগেরটা মনে হয় যে এটার অর্থ কি? দেখেন আসলে এটা হচ্ছে দেহতত্ত্ব বিষয়ক একটি
এই পদ, ঠিক আছে, চরণ, এটা 7 নম্বর চর্যা থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, এটা দেহতত্ত্ব বিষয়ক বলছে। শরীরের যেই আর কি নাড়ি টাড়ি আছে বা ওই বলছে আলিয়ে কালিয়ে বাট রুন্ধেলা, মানে বন্ধ হয়ে গেলে মানুষের মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, শ্বাস প্রশ্বাস এই হাবিজাবি আর কি ব্যাপারগুলো নিয়ে। তো এইটা দেখে আর কি, এটা দেখে কানহু আর কি বিমনা হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের জানার দরকার নেই। আচ্ছা, এরপরে আসেন, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? আবিষ্কারক হচ্ছেন, দেখেন তো উত্তর কোনটা হবে, বলেন উত্তর কোনটা হবে? হুম, বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিষ্কারক কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, ডক্টর দীনেশচন্দ্র সেন। কে? ডক্টর দীনেশচন্দ্র সেন নাকি? না, দীনেশচন্দ্র সেন না, হবে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ঠিক আছে, চর্যাপদের আবিষ্কারক হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী। আচ্ছা, এরপরে আসুন পরের কোশ্চেনটা আমরা একটু দেখি, লক্ষ্য করি। বলছে 50 নম্বর, বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাপদ কে সম্পাদনা করেন? সম্পাদনা করেন কে? হরপ্রসাদ শাস্ত্রী সম্পাদনা করেন। নিজ সম্পাদনায় 1916 সালে, 1916 সালে তিনি এটা প্রকাশ করেন, প্রকাশ প্রকাশ করেন, যেটা 1323 বঙ্গাব্দ ছিল, বাংলা 1323 বঙ্গাব্দ। এই সময় এটি তিনি প্রকাশ করেছেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ, কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, 51 নম্বর প্রশ্ন, বলছে কোন সাহিত্য কর্মে সান্ধ্য ভাষার প্রয়োগ হয়েছে? সান্ধ্য ভাষা আর সন্ধ্যা ভাষা, এই সন্ধ্যা ভাষার কথাটা কে বলেছেন? হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন। হরপ্রসাদ শাস্ত্রী, হরপ্রসাদ শাস্ত্রী বলেছিলেন এটা কি সান্ধ্য ভাষা। এটা কোন আর কি কোথায় প্রয়োগ হচ্ছে? এটা হয়েছে চর্যাপদে, চর্যাপদে সান্ধ্য ভাষার প্রয়োগ হয়েছে। আচ্ছা, এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, লক্ষ্য করেন 52 নম্বর প্রশ্ন, বলছে চর্যাপদের টিকাকারের নাম কি? দেখেন, চর্যাকারের টিকাকার, চর্যাকারের টিকাকার, চর্যাপদ, এই চর্যাপদের সংস্কৃত টিকা লিখেছিলেন মুনিদত্ত, আর তিব্বতী অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র, আর এই তিব্বতী অনুবাদটার সন্ধান দিয়েছিলেন প্রথম সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর এটা সম্পাদনা করেছিলেন প্রবোধ চন্দ্র বাগচি। ঠিক আছে, এই তথ্যগুলো আমি ক্লাসে বলেছিলাম আপনাদের। আপনাদের এই ক্লাসে আমি বলেছিলাম, প্রথম বা দ্বিতীয় ক্লাসে এটা বলেছিলাম। তাহলে এই জায়গাতে আমাদের উত্তর হবে কি, সরি, প্রবোধ চন্দ্র বাগচি না, এখানে হবে মুনিদত্ত, মুনিদত্ত। তাহলে মুনিদত্তটা হচ্ছে কি, এই আকারটা হবে না, মুনিদত্ত। ঠিক আছে, মুনিদত্ত হচ্ছেন চর্যাপদের টিকাকার। হ্যাঁ, টিকাকার। এবার 53 নম্বর প্রশ্ন বলেছে, দেখেন যে চর্যাপদ কোন ধর্ম মতের কথা আছে? কোন ধর্মমত? খ্রিস্ট ধর্ম, প্যাগনিজম, প্যাগনিজম কি ধর্ম বলেন তো? জৈন ধর্ম, আরেকটা হচ্ছে বৌদ্ধ ধর্ম। কোন ধর্মের কথা বলেছে? কোন ধর্মের কথা বলা হয়েছে চর্যাপদে? কোন ধর্ম বলেন, কোন ধর্মের কথা বলা হয়েছে? খ্রিস্ট ধর্ম, প্যাগনিজম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, কোনটা হবে? উত্তর কোনটা হবে? বৌদ্ধ ধর্ম। কোন ধর্ম? বৌদ্ধ ধর্মের কথা বলা হয়েছে। বৌদ্ধ, সহজান পন্থীরা আর কি এটা লিখেছে, বা সহজ ঘানি। ঠিক আছে, সহজান বা সহজ ঘানি যেটা বলছি, এটা আসলে সহজ জান হবে, সহজ ঘানি হবে না। হ্যাঁ, তো তাদের আর কি নির্বাণ লাভের সহজ যে উপায়, দেহের মধ্য থেকে নির্বাণ লাভ করা যায়। ঠিক আছে, মানুষের আর কি দেহের মধ্যেই আর কি ঈশ্বরের বাস। হুম, মানুষ যদি তার যাবতীয় জাগতিক কামনা বাসনা এগুলো যদি সব ত্যাগ করতে পারে, তাহলে মানুষ কি নির্বাণ লাভ করতে পারে, মুক্তি লাভ করতে পারে। ঠিক আছে, এই তত্ত্ব। যাই হোক, এরপরে আসলে লক্ষ্য করেন, এরপরে দেখেন পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা বলেছে কি, উল্লেখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন? কে প্রাচীন যুগের কবি নন? বলেন, প্রাচীন যুগের কবি নন কে? এখানে যারা আছেন তাদের মধ্যে প্রাচীন যুগের কবি নয় কে? একটু বলবেন। বলেন, উত্তর কি হবে? উত্তরটা কি হবে? ওকে, দেখেন এই জায়গাতে কানহপা আছে। কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, 23টি পদ রচনা করেছেন, যেখানে 12টি আর কি পাওয়া যায়। লুইপা রচনা করেছেন 2টি। দেখেন
লুই সবর শান্তি, মনে রাখবেন লুই সবর শান্তি, এই যে তিনজন, এই তিনজন রচনা করেছেন দুইটি করে, এই তিনজন রচনা করেছেন দুইটি করে। হ্যালো 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 আচ্ছা ওকে, এবার আসেন পরের প্রশ্নটা দেখেন। সরি, এখানে তাহলে উত্তর কি হবে? এই যে শান্তিপা, শান্তিপাও পদ রচনা করেছেন লুই সবর শান্তি দুইটা করে, এই শান্তিপাও লিখেছেন দুইটা, আর এই রমণী পা নামে কোনো কবি ছিলেন না, অর্থাৎ এটাই হবে উত্তর ঘ। তাহলে উত্তর হবে কি? উত্তর হবে ঘ। 54 নম্বর উত্তরটা ঘ। 55 নম্বর উত্তরটা দেখেন, বলছে মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রচিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নামটা কি? দেখেন, চর্যাপদ বিষয়ক যে গ্রন্থটা লিখেন তিনি সেটা প্রকাশ করেন 1760 সালে, সরি 1960 সালে, 1960 সালে সেটা হচ্ছে খ্রিস্টাব্দে তিনি প্রকাশ করেন। গ্রন্থটা হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সং, বুদ্ধিস্ট মিস্টিক সং, অর্থাৎ উত্তর ক, উত্তর ক, এখানে উত্তর হবে ক। ঠিক আছে, উত্তর ক। এরপরে আসেন পরের যে প্রশ্নটা আছে, পরের প্রশ্নটা 56 নম্বর কোশ্চেন, বলছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? প্রাচীন নিদর্শন কোনটি? নিরঞ্জনের রুষ্মা, গোপীচন্দ্রের সন্ন্যাস, দোহাকোষ, ময়নামতির গান, ময়নামতির গান। ঠিক আছে, এখানে কোনটা হবে বলেন? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? হুম, বলবেন। আব্দুল্লাহ, আমি তোমাকে যেটা পাঠিয়েছিলাম না, ওটা একটু আমাকে পিডিএফ করে এতে দিও তো, আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ওটা পিডিএফ করে, মানে যেই ফাইলটা দিয়েছে ওটা জাস্ট পিডিএফ করে আমাকে দিয়ে দাও। বলেন বাংলা সাহিত্যের আহ প্রাচীন নিদর্শন কোনটি বলেন? হুম, প্রাচীন নিদর্শন কোনটা? আচ্ছা আচ্ছা, এইটার উত্তর আমরা দিচ্ছি। তারপরের প্রশ্নটা বলেন, 57 নম্বর, বলছে চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? 57 নম্বর প্রশ্নটার দিকে তাকান, বলছে চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? সবচেয়ে বেশি পদ রচনা করেন কে বলেন? সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। বেশি পদ কি রচনা করেন? হ্যাঁ, এটা দোহাকোষী হবে। আচ্ছা, কারণ হরপ্রসাদ শাস্ত্রী 4টা গ্রন্থ নিয়ে এসেছিলেন, তার মধ্যে দোহাকোষ ছিল সরপদের দোহা, কৃষ্ণপদের দোহা। আচ্ছা, এরপর আসেন, এটার কি হবে? সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? সবচেয়ে বেশি পদ রচনা করেন কে বলেন? সবচেয়ে বেশি পদ রচনা করে কে? হ্যাঁ, লুই পা রচনা করেন দুইটা, লুই পা রচনা করেন দুইটা, কানহো পা 13টা, যার পাওয়া যায় 12টা, ভুসুকোপা রচনা করেন 8টা, যার পাওয়া যায় 5.5টা, সরি 7.5টা, বা 6.7 লিখছি, মানে একটার 6 চরণ পাওয়া যায় 10 চরণের মধ্যে। আর সবর পা রচনা করেন কয়টা? সবর পা, সবর পাও রচনা করেন দুইটা। সবর পাটা মনে রাখবেন, এটা হচ্ছে 28 আর 50। হুম, উঞ্চা উঞ্চা পাবত্যহি বসই সবরি বালি। ঠিক আছে, উঞ্চা উঞ্চা পবত্যহি বসই সবরি বালি। হ্যাঁ, আচ্ছা, বউ না থাকলে শালি।
হ্যাঁ, চারটি পাওয়া যায়। চারটি পাওয়া যায়, কি কি আমি বলছি দেখেন, চর্যাপদ, তারপরে ডাকার্ণব, তারপরে হচ্ছে কৃষ্ণপদের দোহা, সরহপদের দোহা। হ্যাঁ, এই চারটা পাওয়া যায়, চারটা গ্রন্থ তিনি পান। হুম, আচ্ছা, ওকে। তাহলে এখানে উত্তর হবে কোনটা? সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? সবচেয়ে বেশি পদ রচনা করেন কানহপা। ঠিক আছে, কানহপা সবচেয়ে বেশি পদ রচনা করেন। আচ্ছা, ওকে, যাই হোক, এবার একটু আসলে লক্ষ্য করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনাদেরকে আসলে এটার আমি উত্তরটা কেন বললাম, একটা বিষয় দেখেন, এখানে প্রশ্ন করেছে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটা। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন, হ্যাঁ, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ। চর্যাপদ ছাড়া বাকি যেগুলো ছিল, ডাকার্ণব বলেন, দোহাকোষ বলেন, এগুলো সব ছিল অপভ্রংশ ভাষার, অর্থাৎ যেগুলো বাংলা ভাষার না। তো আমি আপনাদেরকে সরল মনে একটা প্রশ্ন করছি, যে যেটা বাংলা সাহিত্যেরই না, আপনি তাকে কিভাবে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন বলবেন? দোহাকোষ কি বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন? প্রাচীন নিদর্শন তো চর্যাপদ। তাহলে তো আপনি দোহাকোষও পড়তেন, আপনি তো দোহাকোষ মানে আচ্ছা, স্যার কিছু নিয়ে উদ্বিগ্ন। আচ্ছা, 6টার সময় আমাদের ক্লাস চলে, 6টার সময়, ঠিক আছে, 6টা থেকে 7টা আমাদের ফ্রি লাইভ বা প্রশ্ন সেশন, 6টা থেকে 7টা, আবার রাত 10টা থেকে 11টা। আজকে রাত 10টা থেকে 11টা আছে। তাহলে এই জায়গাতে আমি আসলে মানে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে দোহাকোষকে আপনি কিভাবে বলছেন যে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন? হুম, দোহাকোষ তো বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন না। দোহাকোষ তো বাংলা ভাষার না, এটা অপভ্রংশ ভাষার। এটা অপভ্রংশ ভাষায় রচিত। তারপরে আপনারা দেখেন নিরঞ্জনের রুষ্মা, নিরঞ্জনের রুষ্মা এটাও তো বাংলা ভাষায় না। হ্যাঁ, এটাও তো বাংলা ভাষায় না। রামাই পণ্ডিতের শূন্য পুরাণ, শূন্য পুরাণের একটি কবিতা হচ্ছে নিরঞ্জনের রুষ্মা। যদি বাংলা সাহিত্যেরই হতো তাহলে তো বাংলা সাহিত্যে মধ্যযুগকে স্বীকার করা হতো না, বাংলা সাহিত্যের না। এটাও অপভ্রংশ ভাষায়, সরি, এটা প্রাকৃত পৈঙ্গল মেবি। না 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 না, প্রাকৃত পৈঙ্গল তো প্রাকৃত ভাষায়, এটা অপভ্রংশ ভাষায়। আসসালামু আলাইকুম স্যার, স্যার কেমন আছেন? থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে দেখেন আরেকটা আমার কোশ্চিন আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে আহ, দোহাকোষ বা নিরঞ্জনের রুষ্মা এগুলো আসলে হচ্ছে না, গোপীচন্দ্রের সন্ন্যাস, ময়নামতির গান, এগুলো সব হচ্ছে মধ্যযুগের সাহিত্য। ঠিক আছে, গোপীচন্দ্রের সন্ন্যাস, ময়নামতির গান। দেখেন আসলে আমি এখানে সমাধান দিচ্ছি না, আপনারা এটা এখন ভাবেন উত্তর কোনটা হতে পারে। হুম, আচ্ছা, এরপরে আসেন 58 নম্বর কোশ্চিন, বলছে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 58 নম্বর প্রশ্ন, চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? হ্যাঁ, মানে শিপ্রা আপু একটা কথা লিখেছেন, চমৎকার কথা। হ্যাঁ, আচ্ছা, আপনি আবার ডিলিটও করে দিয়েছেন, যে কানোপর হয়তো বউ ছিল না। হুম, কানোপর হয়তো বউ ছিল না, এই জন্য সে বেশি পদ লিখতে পারছে। তার মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে বউ মানেই প্যারা। হ্যাঁ, বউ মানে প্যারা, বউ থাকলে মানুষ সঠিকভাবে কাজকর্ম করতে পারে না। হ্যাঁ, আপনিই বলছেন। ওকে, তারপরে পরের কোশ্চেনটাতে আমরা একটু চলে যাই। দেখেন এখানে বলছে কি, যে চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে। 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়, 1907 সালে। আচ্ছা, 59 নম্বর প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন বলেছে কি, 59 নম্বর প্রশ্ন বলেছে যে বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ কত থেকে কত?
হবে, প্রতিদিনই হবে। দেখেন শাফিন তুহিন, হ্যাঁ আচ্ছা, আমি আপনার মন্তব্যের বিপরীতে একটা কথা বলি। দেখেন, সময়ের সাথে সাথে সময়ের সাথে সাথে ভাষার পরিবর্তন হয়। অর্থাৎ আপনি আপনার বাবা মাকে এখন বলছেন যে তারা হচ্ছে খ্যাত, তারা সেইকেলে, তারা বুঝে না, আপনাদেরকে বুঝে না, বা তারা আধুনিক নয়। আবার আপনার পরবর্তী প্রজন্ম আপনাকেও বলবে কি আপনি আধুনিক নন, বা আপনার ভাষা তাদের ভাষার সাথে সাথে যায় না। এখনকার যে ভাষা, সেই ভাষার সাথে আপনার বাংলা ভাষার যে সময়টা মানে উদ্ভব হয়েছে, যে সময়টা বাংলা ভাষার জন্ম হয়েছে, সেই ভাষার সাথে বাংলা ভাষা এখনকার ভাষার সাথে কম্পেয়ার করলে, তুলনা করলে হবে না। দেখেন 650 সালে বাংলা ভাষার জন্ম হয়, কেন বলেছে? চর্যাপদের ভাষা দেখেই। চর্যাপদের যে ভাষা বাংলা, এটা প্রমাণ করেছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এই জন্য আপনি চর্যাপদের ভাষাকে বাংলা বলবেন না, এটা অস্বীকার করার কিছু নেই। চর্যাপদের ভাষা বাংলা, কথা বুঝেছেন? আর এটা প্রমাণিত হয়েছে যে চর্যাপদের ভাষা বাংলা, বাকিগুলোর ভাষা হচ্ছে অপভ্রংশ ভাষায়, অপভ্রংশ ভাষায় রচিত, যেগুলো বাংলা ভাষায় রচিত না। ঠিক আছে, এই 4টা গ্রন্থের মধ্যে কেবল চর্যাপদই বাংলা ভাষায়। ঠিক আছে, চর্যাপদই কেবল বাংলা ভাষায়। সুতরাং এই কথা আসলে আপনার বক্তব্যকে আমি সমর্থন করতে পারলাম না। ঠিক আছে, দুঃখিত ভাইয়া, আপনার বক্তব্যকে আমি সমর্থন করতে পারলাম না এই জন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে দেখেন যেটা বলছি, যে এই জায়গাতে প্রাচীন যুগ, এই প্রাচীন যুগ সম্পর্কে আমি আপনাদেরকে অনেকগুলো তথ্য দিয়েছি, কি কি তথ্য দিয়েছি? বলেছি শহীদুল্লাহর মতে কত? 650 থেকে 1200। সুনীতি কুমারের মতে কত? সুন্দর নীতি, ইনি বলেছেন কি যে 950 থেকে 1200। আবার সুন্দর কুমার বলেছিলেন কি, তিনি বলেছেন যে 900 থেকে 1350। আবার দীনেশচন্দ্র সেন, তিনি আবার বলেছেন কি, বলেছেন যে 800 থেকে 1200। ঠিক আছে, তবে আমাদের প্রশ্ন বেশি আসে শহীদুল্লাহ থেকে, সুনীতি থেকে। সুতরাং এই দুটোই আমরা দেখব। তাহলে দেখেন 650 থেকে 1200, অর্থাৎ এইটাই আমরা উত্তর হিসেবে এখানে কাউন্ট করতে পারছি। এছাড়া আর কোনোটাই মিলছে না, বাকি কোনোটাই মিলছে না। তাহলে উত্তর আমার এখানে কি হবে? উত্তর আমার এখানে হবে 59 নম্বর গ। এরপরে আসেন 60। দেখেন চর্যাপদ কোন ছন্দে রচিত? চর্যাপদ দেখেন অধিকাংশ গবেষকদের মতে চর্যাপদ পদঝটিকা ছন্দে রচিত, যেটাকে আধুনিক ছন্দ বিচারে বলা হয় মাত্রাবৃত্ত ছন্দ। অর্থাৎ এই জায়গাতে উত্তর হবে ঘ, মাত্রাবৃত্ত ছন্দ। এখন দেখেন মাত্রাবৃত্ত ছন্দ, তবে শহীদুল্লাহ আবার বলেছেন যে এটা ছন্দ অধিকাংশ পদ রচনা হয়েছে পাদাকুলক ছন্দে। আবার এই পাদাকুলক ছন্দ থেকে তৈরি হয় ত্রিপদী ছন্দ, এটা আবার বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তো এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে বিস্তর আলোচনা করেছি, অনেক তথ্য আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখেছেন, যারা ক্লাস করেছেন তারা দেখেছেন। তাহলে এই জায়গাতে উত্তর হচ্ছে ঘ। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছে? দেখেন আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে ভুসুকু পা নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছিলেন, সেটা তার রচিত 49 নম্বর চর্যায়। 49 নং চর্যায় তিনি নিজেকে বাঙালি বলে পরিচয় দেন, আজি ভুসুকু বাঙালি ভৈলি। আজি ভুসুকু বাঙালি ভৈলি, এ কথা বলেছেন 49 নম্বর চর্যায়। এবং তিনি এটাও দেখিয়েছেন যে তিনি বাঙালি তো হয়েছেনই, আর এই 49 নং চর্যায় তিনি অনেক চিত্র তুলে ধরেন, অর্থাৎ এই বাংলাদেশের অনেক চিত্র, মানে যে চিত্ররূপ, আর তার চিত্রধর্মী লেখা, তার কবিতা হচ্ছে চিত্রধর্মী কবিতা আর কি। ঠিক আছে, এই 49 নং চর্যায় তিনি দেখিয়েছিলেন যে পদ্মা নদীতে কিভাবে জলদস্যুরা ডাকাতি করছে, সেই যে চিত্র, এই চিত্রটা 49 নং চর্যায় আছে। আরেকটি ব্যাপার হলো, দেখেন এইখানে তো 49 নম্বর চর্যায় আছেই, পাশাপাশি তিনি পদ্মা নদীকে তিনি বলেছিলেন পৌয়া খাল। ঠিক আছে, আপনাদের জ্ঞাতার্থে আমি একটা বিষয় বলে রাখি, তাহলে এখানে উত্তর হচ্ছে ঘ। আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলে রাখি, আমাদের প্রাইমারি সহকারী যে শিক্ষক, সেই শিক্ষক নিয়োগে সার্কুলার তো হয়ে গেছে, আপনারা জানেন। এটা সংক্রান্ত আমাদের একটি কোর্স আছে, 6ষ্ঠ ব্যাচ। এই 6ষ্ঠ ব্যাচে ক্লাস সংখ্যা হবে 120। এই 120টি ক্লাসটি আপনারা খুবই সীমিত অর্থে আমাদের এই কোর্সে এনরোল করতে পারেন। সেটি হচ্ছে আমাদের সাজেশন বুক ছাড়া 510 টাকায়, আর সাজেশন বুক সহ 850 টাকায়। ঠিক আছে, আপনারা যারা যুক্ত হতে চান আমাদের পেজে ইনবক্সে নক করবেন, অথবা হোয়াটসঅ্যাপ যেই নম্বরটি আছে হেল্পলাইন
এই হেল্পলাইনে আপনারা যোগাযোগ করবেন। ঠিক আছে, ওকে। তারপরে আসেন, সরি 63 নম্বরের উত্তরটা আমরা 62 নম্বরের উত্তরটা দেই, তাহলে এটা কি হবে? আদি কবি। দেখেন আদি কবি বলেছে। আদি কবি কে? আদি কবি হচ্ছে লুইপা। আদি কবি কে? আদি কবি লুইপা। আর প্রাচীন কবি বা প্রবীণ কবি সবরপা। এরপর দেখেন বলেছে কি চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়? এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে প্রাপ্তিস্থান নেপাল, যেটা আমরা একটু আগেও দেখেছিলাম। এরপরে বাংলা সাহিত্যের আদি কবিকে? আদি কবি লিখেছি প্রাপ্তিস্থান বাংলা ভাষায়। আচ্ছা, ওকে, আমরা শেষ করব। হ্যাঁ, আমরা শেষ করব। আচ্ছা, যারা আমার সাথে যুক্ত হতে চান, আমাকে পছন্দ করেন, আমার ফেসবুক পেজ, আমার পেজের সাথে কানেক্ট থাকতে পারেন। আমার পেজের নাম খুরশেদ স্যার। ঠিক আছে, যে কোনো সমস্যা বাংলা নিয়ে অবশ্যই অবশ্যই নক করবেন। সবাইকে ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।